রেড রোজ, লেখিকা ফারহানা নিঝুম, পর্ব সংখ্যা ১১। ঐশ্বর্যের ফোন এসেছে। উষা ইচ্ছে করে রিসিভ করলো না। সাবিনা ইদানিং একটু বেশি তাগাদা দিচ্ছে উষার উপর। মায়ের এমন পরিবর্তন ভীষণ কষ্ট দিচ্ছে উষাকে। সে তো অমান্য করেনি তার কথা, বরং সে সবকিছু মেনে নিয়ে চুপচাপ আছে। ঐশ্বর্যকে ভুলে যাওয়া সম্ভব নয়। মনের কোঠায় অল্প অল্প করে জমানো সে ভালোবাসা কি চাইলেই মুছে ফেলা যায়? না, এতটাও সহজ নয় সেটি মুছে ফেলানো। তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল উষার ঠোঁটের কোণে। সোমবার সকাল ৮:৩০ ছুঁই ছুঁই। বাগান জুড়ে ছড়িয়ে আছে মিষ্টি ফুলের ঘ্রাণ। একপাশে দাঁড়িয়ে পাইপ দিয়ে পানি দিচ্ছে উষা। মন খারাপের সময় একমাত্র এই ফুল গাছগুলোই তার মন ভালো করতে পারে। ওড়নার কোণে টান পড়তেই ভড়কে গেল উষা। ঘুরে তাকালো সে। ঐশ্বর্য, আপনি এখানে? উষা ভয় পেয়ে গেল। ডানে বামে ঘাড় ঘুরিয়ে দেখে নিল সাবিনা পাটোয়ারি আশেপাশে আছে কি না। যদি দেখেন তাহলে রেগে যাবেন। ঐশ্বর্য উষাকে টেনে বাগানের ভেতর নিয়ে গেল। তিতিক্ষি মেজাজে বলে উঠল, কি সমস্যা তোমার? ফোন রিসিভ করছো না কেন? এতবার কল করেছি। উষা ওড়না ছাড়ানোর চেষ্টা করছে। ঐশ্বর্য শক্ত করে টেনে ধরে রেখেছে। প্রবলেম কি? টেল মি রাইট নাও। উষা ভীত কণ্ঠে বলল, দেখুন, আমি আপনাকে আর কল করব না, আর আপনিও করবেন না। আর না এভাবে হুটহাট বাড়ি আসবেন। ঐশ্বর্য এমনিতেই ক্ষেপে আছে। এখন উষার এমন কথা শুনে আরো মেজাজ রীতিমতো তুঙ্গে উঠে গেল। হেই, আমাকে রাগালে ভালো হবে না বলে দিচ্ছি সুইটহার্ট। যান, খেয়ে ফেলবো। উষা শুষ্ক ঢোক গিলে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল। তারপর বলল, দেখুন, আমি। ঐশ্বর্য এগিয়ে এলো। হাতের স্পর্শগুলো তার গাল স্লাইড করতে লাগলো। আবেশে আঁখিটাই বুঝে আসলো উষার। সুইটহার্ট, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে বলো না প্লিজ। কণ্ঠে অনুনয়, অথচ চক্ষুদ্বয় রীতিমতো ঝলসে দিচ্ছে। উষার ওষ্ঠদ্বয় দুটো তিতির করে কাঁপছে। আম্মু আপনার সাথে সম্পর্ক রাখতে মানা করেছে, আর আমি মায়ের কথা অমান্য করতে চাই না। ঐশ্বর্য ক্ষিপ্ত হলো। বাহু টেনে ধরল উষার। ব্যথায় কুঁকিয়ে উঠল উষা। কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই ঐশ্বর্যের। সাহস তো কম নয়, আমাকে এ কথা বলছো? এতই মায়ের কথা মানতে চাও তাহলে আগে এগুলো মাথায় রাখোনি কেন? আর আমি মানছি মায়ের কথা মানা উচিত, উপেক্ষা করা উচিত নয়। কিন্তু আমি মোটেও ভালো মানুষ নই। আমি একবার খেপে গেলে কিন্তু। উষা হাঁসফাঁস করছে। ছাড়ুন আমাকে। এভাবে যখন তখন ধরবেন না। শাট আপ। আমার জিনিস আমি যখন ইচ্ছে তখন ধরবো। না, ধরবেন না। অসভ্য চৌধুরী, সবসময় টানাটানি করেন কেন? আমি কিন্তু। উষা থামল। অধরের মাঝে অনুভব করল পুরুষালী ওষ্ঠাধয়। মুহূর্তেই খেয়ে হারালো উষা। একে অপরের নিঃশ্বাস উপচে পড়ছে মুখের ওপর। কোমরের ভাঁজে আটকে আছে ঐশ্বর্যের গম্ভীর হাত। স্পর্শে ঝাঁকুনি দিচ্ছে উষার সর্বাঙ্গ। নেতিয়ে পড়ল সে। সম্পূর্ণ শরীরের ভার ছেড়ে দিল ঐশ্বর্যের উপর। ঐশ্বর্য আঁকড়ে ধরল। আমার থেকে দূরে যাওয়ার কথা চিন্তা করলেও এর থেকেও খারাপ অবস্থা হবে। উষা এবার কেঁদে দিল। আঁখি পথে ভেজে আসলো উচ্ছিষ্ট কণা। আমি পারবো না আপনার সঙ্গে থাকতে। আমি জার্মানি ব্যাক করছি। চলো আমার সাথে, থাকতে হবে না এখানে। ঐশ্বর্য উষার হাত ধরে সামনে পা বাড়াতে চায়, কিন্তু উষা নড়ল না। উল্টো চিৎকার করে উঠল, না, আমি পারবো না এভাবে যেতে। আমি মা বাবাকে অনেক ভালোবাসি, তারা খুব কষ্ট পাবে। ঐশ্বর্য আকস্মিক সজোরে লাথি মারল পাশে থাকা ফুলটবে। আহ, কেন রোজ? গেলে কি হবে? আমি জানি ফুপি ঠিক বুঝবে। তুমি চলো আমার সাথে, কাম। উষা গেল না। এবার ঐশ্বর্য গাল চেপে ধরল তার। যাবি কিনা? উষা ব্যথা পাচ্ছে, অথচ ঐশ্বর্য এসব বলছে। বল। না, আমি যাব না। ছেড়ে দিল ঐশ্বর্য। দুজনের মধ্যে পিনপত নীরবতা, শুধু শ্বাস-প্রশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। হৃদয় স্পন্দন প্রবল হচ্ছে। প্রগল বেজে ছুটে যাচ্ছে ঐশ্বর্যের। ধরা হাঁফা কণ্ঠে পড়ে উঠল সে। ঠিক আছে, যা ইচ্ছে কর। থাকতে হবে না আমার সাথে, আসতেও হবে না আমার সাথে। আই হেট ইউ। আই হেট ইউ উষা। উষা কেঁদে ফেলল। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে তার। পাজোড়া ছুটে চলল সদর দরজার দিকে। অন্যায় করে ফেলল সে, খুব বড় অন্যায়। তার কল্পপুরুষ তার জন্যই এত ছটফট করছে, কষ্ট পাচ্ছে। বাগান থেকে বের হতেই সম্মুখীন হলো সাবিনা পাটোয়ারি এবং আফজাল পাটোয়ারির সঙ্গে। দুজনই তাকিয়ে আছে ঐশ্বর্যের প্রতি। ঐশ্বর্য দীর্ঘশ্বাস ফেলল। আফসানা পাটোয়ারি কিছু বলতে চাইলেন, অথচ সাবিনা কঠিন মুখশ্রী দেখে দমে গেলেন। ঐশ্বর্য বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। মুখাবয়ব জুড়ে স্পষ্ট রাগের ছাপ। আজকে রোজ যা করলো তা কখনো ভুলবে না সে। থাকবে না এই দেশে। এছাড়া কি আর মেয়ে নেই নাকি? লাগবে না সে, একাই থাকতে পারবে। তীব্র রাগ যন্ত্রণা নিয়ে গাড়ি ড্রাইভ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল।
চোখের কার্নিশ বেয়ে লালচে হয়ে গেছে। ঐশ্বর্যের নিঃশ্বাসের গতি বাড়ছে তার। মাঝপথে গাড়ি থামাতে বাধ্য হলো ঐশ্বর্য। বলিষ্ঠ হাত জোড়া থরথর করে কাঁপছে তার। ড্রাইভিং সিটে মাথা এলিয়ে চোখ বুজে নিল। নিজ মনে বিড়বিড় করে আওড়ালো, আই কান্ট কন্ট্রোল মাই সেলফ সুইটহার্ট। কেন এমন করছিস? ট্রাস্ট মি জান, খেয়ে ফেলবো তোকে। আমি যদি একবার চলে যাই, ফিরে আনতে পারবি না কখনো। সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। নিজেকে ঘরবন্দি করে রেখেছে উষা। ঠিক দুদিন হলো বের হচ্ছে না উষা। পরিষ্কার আকাশ, তবে মাঝে মাঝে মেঘের ভেলা উড়ে যাচ্ছে। অবশেষে বৃষ্টি শেষে এক চিলতে রোদ্দুর দেখা মিলল। বিষণ্ণ মন পাড়া নিয়ে বিছানার এক কোণে চুপচাপ করে বসে আছে উষা। এই মুহূর্তে রুমে প্রবেশ করলো আফজাল পাটোয়ারি। মেয়ের বিষণ্ণ মুখখানি বুকে এসে লাগছে তার। উষা, বাবার আদরের ডাক শুনে মুখ তুলে তাকালো উষা। এগিয়ে এলো আফজাল, পাশে বসলো মেয়ের। কষ্ট হচ্ছে? ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে সে। গাল বেয়ে গড়িয়ে পড়ল জল। আদরের হাত মাথায় রাখলো আফজাল পাটোয়ারি। উষা ফুঁপিয়ে উঠল, মা এমন কেন করছে বাবা? আমি মায়ের অবাধ্য হতে চাই না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। আফজাল পাটোয়ারি চমৎকার হাসলেন। সাবিনার উপর দিয়ে যতই কষ্টটা দেখাক না কেন, আমি জানি ও কেমন। চোখ তুলে তাকালো উষা। আফজালের মুখে মুচকি হাসি। তপ্ত রোদ্দুরে সূর্যের কিরণ যা প্রকৃতির উপর এক তীব্র উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যস্ত। এই রোদ্দুর আকাশ থেকে যেন আগুনের তীর হয়ে মাটিতে নেমে পড়ছে। চারপাশে গনগন হয়ে উঠছে, মাটি যেন পুড়তে লাগলো। এই যে মাঝে মাঝে মৃদু হাওয়া বইছে, বাতাসে যেন গরম আর ভারী। গাছের পাতা ঝিমিয়ে পড়েছে। পাখিদের একটুখানি পানি পানের আহাজারি ভেসে আসছে দূর থেকে। এমন রোদ্দুরের নিচে চলাফেরা যেন দুঃসাহসিকতার এক অভিযানের মতো। ত্বক পুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট একটি কার্য চালিয়ে যাচ্ছে সূর্য। তবে এই তপ্ত রোদ্দুরে কখনো প্রকৃতির শক্তিমত্তার পরিচয়, আবার কখনো মানবের সহনশীলতার পরীক্ষা চলছে। কাঠপোড়া এই রোদ্দুরে হেঁটে যাচ্ছে উষা। মূলত আফজাল পাটোয়ারি তাকে পাঠিয়েছে। যাওয়ার পথে বলেছে রিক্সা নিতে, কিন্তু উষা ইচ্ছে করে হেঁটে যাচ্ছে। নিজেকে শাস্তি দিচ্ছে যে সে ঐশ্বর্যের মন ভেঙেছে, ক্ষতবিক্ষত করেছে তার হৃদয়টাকে। দরজার সামনে গিয়ে পা দুটো উঠিয়ে ভেতরে ঢুকে গেল উষা। রুদ্র ভাইয়া, নিকি আপু, কোথায় তোমরা? উষার কণ্ঠ শুনে তড়িঘড়ি করে দোতলা থেকে নেমে এলো সবাই। জিশান ব্যস্ত পায়ে এগিয়ে এলো, নিকিও এলো পিছু পিছু। আশেপাশে চোখ বুলিয়ে নিল উষা। না, ঐশ্বর্যে দেখা পাচ্ছে না সে। লোকটা কোথায় গেল? উষা এগিয়ে গেল জিশানের দিকে, মিনমিন করে আওড়ালো, আপনার ফ্রেন্ড কোথায়? আসলে আমার কিছু কথা বলার আছে। জিশান নিশ্চুপ। কি বলবে সে? সত্যি তার জানা নেই। উষা, জানতে পারলে কি হবে সেটা নিয়ে চিন্তিত সে। উষা, আসলে ব্রো, প্লিজ ভাইয়া, আমার কথাটা জরুরি, একটু দেখে দাও। অনুনয় করে বলল উষা। জিশানের মায়া হলো তাকে চুপ থাকতে দেখে। উষা ফের বলল, আচ্ছা থাকুন, আমি গিয়ে কথা বলি। উষা পা বাড়ালো সিঁড়ির দিকে। ভেসে এলো একটি মেয়েলি কণ্ঠস্বর, রিক জার্মানি চলে গেছে, কিউট গার্ল, পাবে না তাকে। পাঁচড়ে থমকে গেল উষার। পেছনে ফিরে তাকালো কেয়ার পানে। কি বললো এটা কেয়া? চলে গেছে মানে? আতঙ্কিত হয়ে শুধালো উষা। কেয়া আপু, কি বলছো এটা? চলে গেছে মানে কি? তখনই সিঁড়ি ভেঙে নামতে নামতে ভারী একটি কণ্ঠস্বর ভেসে এলো আফসানার। হ্যাঁ, চলে গেছে তোর জন্যই। তুই তো এটাই চেয়েছিলি। দৃষ্টিজোড়া আফসানার মুখ পানে নিবদ্ধ হলো উষার। এটা কি হলো? ঐশ্বর্য চলে গেছে। নিঃশব্দ এবং নিঃশ্বাস ভারী হয়ে উঠল উষার। ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল। রুদ্র মাঝখানে এসে উষার হাত টেনে দোতলার দিকে এগিয়ে গেল। আফসানা যখন এসেছে তখন নিশ্চয়ই কিছু কটু বাক্য শুনিয়ে দেবে উষাকে। এমনিতেই মেয়েটা কেমন রিয়াকশন করবে তা জানা নেই তার। কারণ শুনে এটা নিশ্চয়ই চিন্তিত চিন্তিত স্বরে শেষ হবে সবটুকু। ভাইয়া, আপু কি বললো? চলে গেছে মানে কি? উষা ঠিকভাবে কথা বলতে পারছে না। থমকে থমকে যাচ্ছে সে বারবার। রুদ্র সূক্ষ্ম শ্বাস ফেলে কিছু বলতে দিলেই নিকি মাঝখান থেকে থামিয়ে বলে উঠল, তোর জন্যই আমার ভাই চলে গেল। তুই এরকম কেন করলি? ভাইয়া তো তোকে ভালোবাসে, তাহলে তুই কেন ফিরিয়ে দিলি আমার ভাইকে? পক্ষপাতে তীব্র যন্ত্রণা অনুভব করলো উষা। সত্যি কি তার জন্য চলে গেছে ঐশ্বর্য? আখিদয় ঝাপসা হয়ে উঠল তার। বাঁধ ভেঙেছে। অশ্রুকণা গড়িয়ে পড়লো অনায়াসে। এখন কেটে কি হবে? সে তো চলেই গেছে। নিকির কথাগুলো ধনুকের তীরের মতো এসে বুকে বাজছে উষার। রুদ্র ধমকে স্বরে বলল, নিকি থাম, তুই কেন শুধু শুধু কথা শোনাচ্ছিস? উষা এবার বলল, আমি ইচ্ছে করে এসব করিনি, আমি চাইনি তিনি চলে যাক। অঝরে কেঁদে উঠল উষা। রুদ্র এক হাতে আগলে নিল বোনকে। জিশানের মুখ জোড়া ছেয়ে গেছে বিষণ্ণতায়। কতবার ছেলেটাকে বললো এভাবে যাস না, মেয়েটা কষ্ট পাবে, কিন্তু সে শোনে না। সে কারো কথাই শোনে না। ঐশ্বর্য আদৌ কি এখনো কারো কথা শুনছে?
মিস বাংলাদেশী তুমি কেঁদো না। কাঁদলে তোমাকে কতটা ভালো দেখায় না। নিকি চোখ পাকিয়ে তাকালো জিসানের দিকে। চুপসে গেল জিসান। নিকি মনে মনে জিসানকে আচ্ছা করে বকা দিল। এমনিতেই দেখতে পাচ্ছে মেয়েটা কেঁদে বুক ভাসিয়ে ফেলছে রীতিমতো। আর সে কিনা এই সিরিয়াস মুডেও মজা করছে। আমি চাই তিনি ফিরে আসুক। রুদ্র ভাইয়া, জিসান ভাইয়া প্লিজ কিছু করো। রুদ্র ফোন বের করে ঐশ্বর্যের নাম্বারে কল করলো, অথচ ঐশ্বর্য রিসিভ করেনি। কি করবে বলো তো মিস বাংলাদেশী? ব্রত ফোনে ধরছে না। উষা ঠোঁট ভেঙে কান্না পাচ্ছে। এবার কি করবে উষা? রুদ্র আসক্ত করে বলল, প্লিজ তুই কাঁদিস না বোন, আমরা দেখে নিচ্ছি ভাইকে কি করে ফেরানো যায়। সাদায় মোড়ানো বড় একটি বিছানায় উপর হয়ে শুয়ে আছে ঐশ্বর্যরিক চৌধুরী। গায়ে আছে শুধু শর্ট প্যান্ট, আর বাইরে নক করছে মিস মুনা। ঐশ্বর্য গিয়ে ডোর ওপেন করতেই মিস মুনা হাস্যজ্জ্বল মুখ দেখতে পেল। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মিস মুনা। স্যার, আপনি বলেছিলেন 9:30টার দিকে ডাক দিতে। থ্যাংক ইউ মিস মুনা। মিস মুনা নিজের কাজে চলে গেলেন। ঘুম জড়ানো চোখ দুটো টেনে টেনে খোলার চেষ্টা করছে ঐশ্বর্য। কালোতে ঘুমাতে দেরি হয়ে গেছে তার। চোখ দুটো বুঝতেই উষার নিষ্পাস মুখটা ভেসে উঠছে। জানাতে ঘাড় ম্যাসেজ করে নিল। কতটা ভালোবাসে। তারপর মেয়েটা তার সাথে রুড বিহেভ করেছে। থাক, লাগবে না তাকে। এত বছর কি ঐশ্বর্য থাকেনি ওকে ছাড়া? বেশ ভালোভাবেই ঠিক আছে। এখনো পারবে থাকতে। বক্ষপেটে তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে তার। যত্ন করে কতটা ভালোবাসে, অথচ সেই মেয়েটা একটু বোঝেনি তাকে। ও ছাড়া কি এই ঐশ্বর্যরিক চৌধুরীর আর কোনো মেয়ে পাবে না? অবশ্যই পাবে, পেতেই হবে। ওয়ার্ডরোব থেকে টাওয়ালটি নিয়ে বাথরুমে চলে গেল ফ্রেশ হতে। অফিস লুকে বেরিয়ে এলো ঐশ্বর্য। একেবারে ব্রেকফাস্ট করে বের হবে। মিস মুনা ইতোমধ্যেই খাবার দিয়েছে টেবিলে। ঐশ্বর্য সবে খেতে বসলো। অসহ্যকর ফোনটা আবার টুংটাং শব্দ করে বিরক্তি হয়ে ভেসে উঠল। শব্দটা উচ্চারণ করল সে। পাশ থেকে হাতে তুলে নিল মুঠোফোনটি। স্ক্রিনে ভেসে উঠছে জিসানের নাম্বার। ঐশ্বর্য ইচ্ছে করে ফোনটি রিসিভ করছে না। এই নিয়ে কাল রাত থেকে অসংখ্যবার কল করেছে জিসান, রুদ্র দুজনেই, কিন্তু ঐশ্বর্য ফোন রিসিভ করেনি। অবরক্ত তিক্ত হয়ে এবার ফোনটা অফ করে দিল। সম্পূর্ণ নাস্তা শেষ করে উঠে গেল। অতঃপর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। বার্লিনের প্রতিটি সকালের পরিবেশটি সত্যি মনোমুগ্ধকর এবং ব্যস্ততায় ভরা। শহরটি দিনের শুরুতে একধারে ঠান্ডা সতেজ অনুভব করায়। শীতকালে প্রতিটি সকালে হালকা কুয়াশা ধোঁয়াতে আকাশটা দেখা যায়, তবে ঠান্ডা বাতাসে শহর জুড়ে একটি নির্মল অনুভূতি ছড়িয়ে দিতে ব্যস্ত হয়ে উঠেছে। রাস্তাগুলো অফিসগামী মানুষদের ভিড় শুরু হয়েছে, আর বাস, ট্রাম ও পাতাল রেলগুলোতে ব্যস্ত হয়ে উঠেছে। সাইকেল চালানোর দৃশ্য চোখে পড়ে মাঝে মধ্যে। বড় থেকে ছোট প্রায় সবাই এই সকালে সাইকেল নিয়ে বের হয়। গাড়ি চলছে আপন গতিতে। পেছনের সিটে বসে আছে ঐশ্বর্য, কানে তার হেডফোন এবং হাতে আইপ্যাড। যেতে যেতে দৃষ্টি গেল বাইরের দিকে। ওই তো, রোজকার মতো আজকেও ক্যাফেগুলোতে ভিড় জমেছে। এখানকার মানুষগুলো কফি আর স্কল খেতে ভিড় জমায়। আধ ঘন্টা পর অফিসে পৌঁছে গেল ঐশ্বর্য। লিফটে গিয়ে টপ ফ্লোরে যাওয়ার জন্য বাটন প্রেস করে সে। মাথাটা ধরেছে তার। চোখ বুজে হেলাং দিয়ে দাঁড়িয়ে আছে ঐশ্বর্য। কি একটা ভেবে আবারও চোখ খুলে ফোন অন করে। ডিরেক্ট গেল গ্যালারিতে। সাদা রঙের সালোয়ার স্যুট পরে দাঁড়িয়ে থাকা উষার একখানা ছবি। অধর জুড়ে হাসি ছড়াচ্ছে তার। ঠোঁটে একটুখানি চিলতে হাসি ঝুলে আছে যেন। চোখে মুখে খুশি উপচে পড়ছে। লম্বা নিঃশ্বাস টেনে নিল ঐশ্বর্য। ঝুঁকে চুম্বন এঁকে দিল ছবিতে। তার লাইফ লাইন এই মেয়েটা, কিন্তু বুঝবে কবে? ভালোবাসে প্রচুর। সেদিন তো কথা দিয়েছিল তাকে ছেড়ে যাবে না, অথচ আজ তার পাশেই নেই এই মেয়েটা। ঐশ্বর্য ছেড়ে দেবে না। নিজ বরাদ্দের কেবিনে প্রবেশ করতে দেখতে পেল মিস্টার রাজেশ চৌধুরীকে। আঙ্কেল। পেপারের উপর থেকে চোখ তুলে পেছন ফিরে তাকালো মিস্টার রাজেশ চৌধুরী। রিক, এসো, তোমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ঐশ্বর্য এগিয়ে গিয়ে চেয়ারে বসলো। অল্প হেসে বলল, কেমন আছো তুমি আঙ্কেল? আমি তো ভালোই আছি, কিন্তু তোমাকে হঠাৎ কি হলো বলো তো? ইতস্তত বোধ করলো ঐশ্বর্য। রাজেশ চৌধুরী কিছুটা সহজ হতে ফের শুধালো, ঈশান বলল তুমি নাকি রেগে মেগে বাংলাদেশ থেকে ফিরে এসেছো। সূক্ষ্ম শ্বাস ফেলল ঐশ্বর্য। অধর কোণে একটু হাসি ঝুলিয়ে রেখে বলল, তেমন কিছু না আঙ্কেল। জিসান বরাবর একটু বেশি বলে। মিস্টার রাজেশ চমৎকার হাসলেন। পেপারটা রেখে দুষ্টুমির সহিত বললেন, কিন্তু আমি তো অন্য কিছু শুনতে পাচ্ছি। কে নাকি কার উপর রাগ করে এসেছে। ঐশ্বর্য আহত মন নিয়ে বলে উঠল, আঙ্কেল তুমিও? হো করে হেসে উঠল রাজেশ চৌধুরী। উঠে দাঁড়ালো তিনি। দেখো, একটু একটু কথা কাটাকাটি তো হতেই পারে, তাই বলে তুমি ডিরেক্ট চলে আসবে? তেতে উঠল ঐশ্বর্য রাগান্বিত স্বরে বলে উঠল, আপনি জানেন না উষা কি করেছে? উষা, আমি যদি ভুল না করি তাহলে আফজাল পাটোয়ারির ছোট মেয়ে, তাই তো?
মাথা দোলালো ঐশ্বর্য। থাই গ্লাসের ওপর হাত রেখে নিচের দিকে দৃষ্টি ফেলালো মিস্টার রাজেশ। অদ্ভুত স্বরে বলে উঠল, ভালোবাসা সহজে পাওয়া যায় না রিক। ভালোবাসাগুলো যথাসম্ভব আঁকড়ে ধরতে হয়। একবার সেগুলো হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না, কখনো না। উদাহরণস্বরূপ মনিকা আর শহীদকে দেখো। জিশান এগিয়ে গিয়ে কাঁধে হাত রাখলো রাজেশের। নিখাত কণ্ঠে বলল, আমি এত সহজে ছেড়ে দেবো না আঙ্কেল। হাতের উল্টো পিঠে আঁখি পল্লবে জমে আসা অশ্রু কণাগুলো মুছে নিল মিস্টার রাজেশ। আলতো হেসে বলল, আমি কিন্তু যুগলবন্দি ছবি চাই, বড় কোণের। সহসা হেসে ফেল ঐশ্বর্য। ম্যানলি হাঁক করলো রাজেশ চৌধুরীকে। ছোট থেকে বড় হওয়া অবধি সবটা দেখেছে মিস্টার রাজেশ চৌধুরী। ঐশ্বর্যটাই ভালোবাসে ওনাকে, আর উনিও ভালোবাসে ঐশ্বর্যকে। শেষমেশ নিজের নামে বড় করেছে তাকে। ঐশ্বর্য আজীবন কৃতজ্ঞ থাকবে তার এই আঙ্কেলের কাছে। প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা কেমন বিষণ্ণতায় ভুগছে উষা। চার দেওয়ালের মধ্যখানে নিজেকে বন্দী করে রেখেছে রীতিমতো। প্রতিটি রাত সাক্ষী হয়েছে উষার অশ্রুকণা বিসর্জনে। সকাল থেকে না খেয়ে দরজা বন্ধ করে বসে আছে উষা। দরজার কড়া নাড়তে ধ্যান ভাঙল তার। ওড়না দিয়ে কোনো রকমে চোখ মুছে নিল উষা। নিশ্চয় সাবিনা পাটোয়ারি এসেছে। এই অবস্থায় তাকে দেখলে সন্দেহ করবে। দরজা খুলে দিতেই ভেতরে প্রবেশ করে জিশান। জিশান দেখে চমকে উঠল উষা। ভাইয়া আপনি? জিশানের পিছু পিছু ভেতরে এসে প্রবেশ করলো আফজাল পাটোয়ারি। বাবা আর জিশানকে এগোতে দেখে উষা কিছুটা ঘাবড়ে গেল। বাবা কি হয়েছে? তুমি আর জিশান ভাই একসাথে? জিশান তড়িঘড়ি করে বলে উঠল, মিস বাংলাদেশি, তুমি সবকিছু গুছিয়ে নাও, কাল রাতে আমাদের ফ্লাইট। উষা অবুঝের ন্যায় শুধালো, হ্যাঁ, কোথায় যাচ্ছি আমরা? জার্মানি। উষার মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ল। কি? জার্মানি যাব? কি বলছেন ভাইয়া এসব? জিশান পাসওয়ার্ড আর টিকিটগুলো এনে দিল। এই নাও। আমার পাসপোর্ট? আপনি কোথা থেকে? আঙ্কেল দিয়েছে। চকিতে আফজাল পাটোয়ারির দিকে দৃষ্টি নিবদ্ধ করলো উষা। বাবা? আফজাল পাটোয়ারি শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ, আমি জিশানকে পাসপোর্ট দিয়েছি, আর আমি বলেছি সবটা রেডি করতে। উষা অস্থির হয়ে উঠল। কাপা স্বরে বলল, কিন্তু বাবা, মা জানলে? ওসব তোমাকে ভাবতে হবে না। কিছুদিন ঘুরে আসো, বাকিটা আমি সামলে নেব। উষা মন মানছে না। জিশান ইশারায় চোখে আশ্বস্ত করে তবুও শান্ত হতে পারছে না উষা। আফজাল মীর মাথায় আদরে হাত বোলালেন। আমি আছি তো, তোমার মাকে সামলে নেওয়ার দায়িত্ব আমার। তুমি সব গুছিয়ে নাও। আফজাল পাটোয়ারি ভেতর থেকে বলে দিলেন রেডি হতে। জিশান জোরপূর্বক উষার হাত তুলে বলল, প্লিজ রেডি হয়ে নাও। ব্রো, ব্রো তোমাকে দেখা দেবে। রেডি হয়ে নাও তাড়াতাড়ি, আমরা যাচ্ছি জার্মানিতে। জিশান বের হতেই সপাটে গিয়ে দরজা বন্ধ করে দিল উষা। বুক ধড়ফড় করছে তার। সত্যি কি সে জার্মানি যাচ্ছে? উষা চোখে ছুতে পারবে কি? মনের কোণে এক সুপ্ত বাসনা জেগে উঠল উষার। ঐশ্বর্যের কাছাকাছি যাওয়া মাত্র টুপ টুপ করে দুটো চুম খাবে, তারপর চোখের পাতায় চোখটা লেগে আসছে তার এইসব ভেবেই। লোকটা যে তার প্রাণ। রাত 11:30। এই সময় ছাদে ঘুরঘুর করছে কেয়া। ঐশ্বর্যকে ছাড়া কেমন বোরিং লাগছে সব। ভীষণ রাগ লাগলো তার উপর। এভাবে চলে যাওয়ার কি দরকার ছিল? বিরক্তের ন্যায় নিচের দিকে তাকালো কেয়া। আকর্ষণ অনুভব লাগলো। গা ছমছম পরিবেশ। কেয়ার বুকে ধুকপুকানি কেমন মুহূর্তে মুহূর্তে বেড়ে চলেছে। মৃদু বাতাস এসে ছুঁয়ে দিল কেয়ার সর্বাঙ্গ। রাস্তার ধারে লাগানো ল্যাম্পপোস্টের আলো এসে পড়ছে দেয়ালে। কারো অবয়ব দেখা যাচ্ছে সেখানে। আঁতকে উঠল সে। কেয়া তৎক্ষণাৎ পেছনে ফিরে দেখত কে ওখানে। নজর এগোলো। ঘাবড়ে গেল কেয়া। কে? কেউ কি আছে ওখানে? ভাউ। বিকট একটা শব্দ কানে এসে চাপ দিল তার। চিৎকার করে উঠল কেয়া। ভয় পেয়েছে মেয়েটা। বলিষ্ঠ হাত মুখ চেপে ধরে তার। ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আরে সিনিয়র, আমি রুদ্র। চোখ জোড়া মেলে তাকালো কেয়া। ভয়ে শরীর প্রতিটি লোম খুব জেগে উঠেছে তার। হাত পা রীতিমতো কাঁপছে। পিট পিট চোখ করে সামনে দারুণ পুরুষটিকে দেখতে পাচ্ছে সে। বেশি ভয় পেলে সরি। দুম করে রুদ্রের ভাওতে ঘুষি বসিয়ে দিল কেয়া। দাঁতে দাঁত পিষে বলে উঠল, আপনি কি এভাবে ভয় দেখালেন কেন আমাকে? এখন যদি নিচে পড়ে যেতাম তখন কি হতো? রুদ্র বিস্মিত নয়নে চেয়ে রইল কিছুক্ষণ। অতঃপর হো হো করে হেসে উঠল। হাসার মতো কি কিছু বলেছে কেয়া? সে সত্যি ভাবনায় পড়ে গেল। হাসি কি হলো এখানে? আপনি হাসছেন কেন? আমি কি হাসির কিছু বলেছি? রুদ্র থমকালো। শীতল দৃষ্টি নিবদ্ধ করলো কেয়ার মুখপানে। পড়তে নিলে আমি আছি ধরে নিতাম, টেনে ধরবো। চক্ষু জোড়া ছোট করে নিল কেয়া। জানতো বিরক্ত করবেন না। রুদ্র শুনল না। আকস্মিক ভয়ানক এক কাণ্ড ঘটিয়ে বসলো সে। পেছন থেকে জড়িয়ে ধরল কেয়াকে। ঘটনার আকস্মিকতা হতভম্ব কেয়া। পল্লব জোড়া কম্পিত হলো সমবেগে। হৃৎপিণ্ড বেড়ে গেল দ্রুত। কাঁপা কাঁপা কণ্ঠে ডাকলো, রুদ্র, আই লাভ ইউ।
থমকে গেল কেয়া। অষ্টদয় আলাদা হয়ে গেল, তার পায়ের তলা শিরশির করে উঠল। মনে হচ্ছে মাটি নেই সেখানে। কেয়া কি তবে শূন্যে ভাসছে? শুকনো ঢোক গেল কেয়া। রুদ্রের হাতের বারুদ দৃঢ় হলো। নিঃশব্দ কণ্ঠে বলল, ভালোবেসে ফেলেছি ভীষণভাবে। কেয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। রুদ্র এটা কি বলছে? তবে কি সত্যি রুদ্র তাকে ভালোবাসে? রুদ্র প্রতি লুব্ধ হয়েছে সে প্রতি মুহূর্তে। উদয় হয়েছে মনের ভেতর কঠিন গহ্বরে এক ভালোবাসা। তবে তো প্রকাশ করে করবে বা কি করে? কেয়া যে রুদ্রকে গুণে গুণে 2 বছরের বড়। সেখানে ঐশ্বর্যের বয়সী 29, সেখানে কেয়ার হলো 26 বছর। আর সব দিক দিয়ে দেখতে গেলে ঐশ্বর্য রুদ্রের থেকে 5 বছরের বড়। দেখুন রুদ্র, ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। তবে যে এত ভালোবেসে ফেলেছি তোমাকে জানি না। তোমার দুষ্টু মিষ্টি কথা, তোমার হাসি, পল্লব চাপড়ানো হাসি দেখে আমার বুকের প্রশান্তি ঢেউ উঠে যায়। একটুখানি ভালোবাসবে আমায়? কথা দিচ্ছি রানী করে রাখবো। প্লিজ ছাড়ুন আমাকে। ছেড়ে দাও রুদ্র, কে কাঁপা কাঁপা গলায় বলল। দেখুন রুদ্র, আপনি যা করেছেন তা কিন্তু ঠিক নয়। আমি আপনার থেকে বয়সে বড়। গালের উষ্ণ হাতের স্পর্শে ঝাঁকুনি খেলুন। কেয়ার শরীর। তোমাকে দেখে আমার ছোট মনে হয় সিনিয়র। সবাই বলবে তুমি আমার থেকে 3-4 বছরের ছোট। একগাল হাসি রুদ্র, চমৎকার সে হাসি। প্রাণচঞ্চল এই ছেলেটাকে ভালো না বেসে থাকা যায়? মোটেও না। কিন্তু কেয়া চাইলেও ভালোবাসতে পারবে না। তার যে ভীষণ ভয় হয় হারানোর। কেন? কিছু পেয়ে হারানোর যন্ত্রণা ভয়ানক কষ্টদায়ক, তা কি আপনি জানেন না? এটা না কাউকে বলা যায় না সহ্য করা যায়। অসভ্য সিনিয়রকে প্রপোজ করতে, আই মিন প্রেমে নিবেদন করতে লজ্জা কিসের? লজ্জা লাগছে না? রুদ্র এবার সবাস মাথা নাড়িয়ে সম্মতি জানালো। হতমত খেয়ে গেল কেয়া। চেনলেস অন ইউ। কেয়া পরিস্থিতি সামাল দিতে চাইছে। যদি রুদ্র চেপে ধরে জানতে উত্তর, তখন সে উত্তরের পৃষ্ঠে কি জবাব দেবে কেয়া? কেয়া না পারবে হ্যাঁ বলতে, না পারবে না বলতে। রুদ্র তাকিয়ে রইল ক্ষণকাল। কেয়া যাওয়ার পানে, অথবা দৃষ্টি ফিরে আকাশের দিকে তাকালো। লম্বা নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, তুমি আমাকে ভালোবাসো কেয়া, এটাতে কোনো সন্দেহ নেই। শুধু তোমাকে দিয়ে স্বীকার করাবো, এই যা। নিঃশব্দে হাসল রুদ্র। পিঠের শীতলাপে গড়িয়ে গেল শীতল রক্তস্রোত। একটুখানি প্রশান্তির জন্য এই মেয়েটাকে কাছে আসে তার জন্য জরুরি। ও শানিত পেটে অশান্ত মনকে শান্ত হয়ে উঠতে হবে। খাবারের টেবিলে বসে আছে উষা এবং আফজাল পাটোয়ারি। উষা রীতিমতো হাঁসফাঁস করছে, আফজাল পাটোয়ারি অপেক্ষা করছে সাবিনা কখন আসবে। অবশেষে খাবার নিয়ে চলে আসলো সাবিনা পাটোয়ারি। আফজাল খেতে বসলেন। ইদানিং তোমার রান্না যথেষ্ট পরিবর্তন আসছে সাবিনা। তীক্ষ্ণ দৃষ্টি ফেলো সাবিনা। ঘাবড়ে গেল আফজাল পাটোয়ারি। ব্যস্ত কণ্ঠে বলল, আরে আমি বলতে চাইছি স্বাদ বেড়েছে। বাবার অহেতুক যুক্তি শুনে ঠোঁট চেপে হাসলো উষা। সাবিনা কিছু না বলে চুপচাপ খায় মনোযোগ করলেন। বলছিলাম কি সাবিনা, উষা ওই বান্ধবী আছে না অনন্যা? হ্যাঁ, কি হয়েছে? আফজাল ঘুরিয়ে পেঁচিয়ে বলল, ওরা সবাই মিলে ঠিক করেছে ঘুরতে যাবে শ্রীমঙ্গল। তাই আমি ভাবছিলাম উষাও কদিন। সাবিনা শ্রীমঙ্গল যাওয়ার কথা শুনে গম্ভীর মুখ থেকে থমথমে বেলায় আফজাল পাটোয়ারির দিকে তাকালেন। সাবিনা কড়াভাবে বললেন, একদম নয়, আমি শিশুকে একা কোথাও ছাড়ছি না। হতাশ হলো উষা। মুখখানি চুপসে এটুকু হয়ে গেল তার। আফজাল বুঝলো এতে কাজ হবে না। তাই সে বলল, কি হচ্ছেটা কি সাবিনা? তুমি কি মেয়েটাকে এখন একটু বের হতে দেবে না? তিনি কি মেজাজে বলে উঠল সাবিনা, প্রয়োজন পড়লে তাই করব। এত দূর একা গিয়ে কিভাবে কি করবে? মা প্লিজ যেতে দাও না। প্লিজ উষা, একদম বায়না করো না। উষা থমকালো না। উল্টো নিষ্পাপ ভঙ্গিতে বলল, আমি তো তোমার সব কথা শুনি মা, তাহলে তুমি কেন শুনছো না? প্লিজ যাই না, মাত্র কয়েকটা দিনের তো ব্যাপার। সাবিনা ভাবনায় পড়ে গেলেন। আফজাল সেই সুযোগটা কাজে লাগালো। মেয়েটা এভাবে সারাদিন একা একা থেকে বিরক্ত হচ্ছে, যেতে দাও না ওকে। সাবিনা কিয়ৎক্ষণ সময় নিল, ভেবে বলল, ঠিক আছে যেতে পারে, তবে হ্যাঁ জন্মদিনের আগে ফিরতে হবে। আজ 26 তারিখ, উষার জন্মদিনের 2 তারিখ। তার মানে উষার কাছে সময় আছে 5 দিন। এই 5 দিনে ঐশ্বর্যকে মানিয়ে নিতে হবে। মনে মনে হিসাব কষে নিল উষা। মাথা দুলিয়ে প্রাণবন্ত হেসে উঠল। থ্যাংক ইউ মা, তুমি চিন্তা করো না, আমি 2 তারিখের আগেই ফিরে আসবো। সাবিনা পাটোয়ারি আর কিছু বললেন না। উষা মনে মনে ভীষণ খুশি হলেন। আনন্দে আত্মহারা হয়ে উঠল সে। সম্পূর্ণ খাবারটা শেষ করলো। আফজাল পাটোয়ারি একটুখানি স্বস্তি পেলেন। যাক, মেয়েটাকে বেঁধে রাখতে হচ্ছে না তাহলে। ভালোবাসা অপরাধ নয়, এটা সাবিনাকে বোঝাতে হবে। অবশ্য সাবিনা সবটাই বোঝে, কিন্তু নিজের জেদের কাছে হার মানতে সে নারাজ। শীতের সকালে অসাধারণ ঠান্ডা, মেঘলা এবং স্নিগ্ধ পরিবেশে মোড়ানো। ভোরের দিকে কুয়াশা আচ্ছন্ন, চারপাশটা ধূসর লাগছে। গাছের পাতাগুলো তুষারে জমে থাকা বরফের আবরণে ঢেকে আছে। সূর্যের প্রথম কিরণের সঙ্গে ঝকঝক করে উঠেছে। বাড়ির ভেতর ফায়ার ফক্সে আগুন জ্বলছে। উষ্ণ রাখছে পুরো ড্রয়িং রুমটাকে।
বাড়ির জানালা থেকে দেখা যায় সাদা তুষারপাত শহরের রাস্তাগুলো ঢেকে রেখেছে। বায়ুতে এক ধরনের তীব্র শীতলতা থাকে যা ঘরের ভেতর থেকে আরামদায়ক মনে হলেও বাইরে গেলে কনকনে ঠান্ডা অনুভূতি দেয়। সূর্যের আলো যখন ধীরে ধীরে তুষারের ওপর পড়ে তখন চারিপাশটা যেন এক রূপকথার রাজ্যে পরিণত হয়। কফি কাপটা হাতে জানালার পাশে বসে আছে ঐশ্বর্য। মোটা সফেদ পর্দা একপাশে পড়ে আছে। আজ ঐশ্বর্য অফিসে যায়নি। শরীরটা খারাপ লাগছে তার। হাত পা কেমন ম্যাজম্যাজ করছে। সকাল সকাল উঠে এক্সারসাইজও করে ক্লান্ত হয়ে গেছে সে আরো বেশি। মিস মোনা আস্তে আস্তে 9:30 বাজে। এখন 7:30। ঐশ্বর্যের ঘুম ভেঙে গিয়েছে, তাই উঠে এক্সারসাইজ শেষে নিজের কফি নিজেই বানিয়ে নিল। সম্পূর্ণ কফি শেষ করে পর্দা টেনে কিচেনের দিকে এগিয়ে গেল। কফি কাপ রেখে বেসিংয়ে হাত ধুয়ে বের হলোই কলিং বেল বেজে উঠল। মোটা রুদ্র খিনচিক দুটো বাকিয়ে নিল সে। এই মুহূর্তে কে আসতে পারে? ধীর গতিতে এগিয়ে গিয়ে মেইন ডোর ওপেন করতে কে একজন এসে চাপড়ে ধরল ঐশ্বর্যকে। টাল সামলাতে না পেরে মৃদু পিছিয়ে গেল ঐশ্বর্য। মিস করছিলাম তো। চিরচেনা সেই কণ্ঠস্বর। ঘাবড়ে গেল ঐশ্বর্য। মেয়েটিকে সরানোর চেষ্টা করলো কিন্তু সরাতে পারল না। দুহাত জড়িয়ে ধরে আছে সে। ঠোঁট দুটো মুহূর্তের মধ্যে শুকিয়ে এলো। আপনি এত নিষ্ঠুর কেন অশোভরিত চৌধুরী? এভাবে ফেলে চলে এলেন? হৃৎপিণ্ড প্রচণ্ড বেগে ছুটে চলছে। নিঃশ্বাস ভারী হচ্ছে ঐশ্বর্যের। ছাড়ো। প্রশ্বাস ছাড়িয়ে নিল নিজেকে। এবার দৃষ্টি ফেলল সামনে থাকা কিশোরীর দিকে। সাদা রঙের টপসের উপর জ্যাকেট, তার সাথে প্যান্ট প্লাজো এবং বড় একটি সফট সালোয়ার। সরজোড়া ঘন পাপড়ির বারবার কেঁপে উঠছে। তুমি এখানে কি করছো? কণ্ঠে স্পষ্ট রাগ, তীব্রতা, মুখশ্রী জুড়ে গম্ভীরতা। ঐশ্বর্যের এমন মুখ দেখে শীর্ণ বদনখানি একটু ঝাঁকুনি দিয়ে উঠল ঊষার। ওষ্ঠটা আলতো করে ভিজিয়ে নিয়ে বলল, আপনার কাছে আসতে ইচ্ছে করছিল। চোখে মুখে অস্বস্তি বোধ করবে, তবে কণ্ঠে একটু প্রকাশ পাচ্ছে না। সূচালো চোখে তাকালো ঐশ্বর্য। ঘাবড়ে গেল ঊষা। হৃদয় যন্ত্রণা রীতিমতো লাফাতে শুরু করেছে। ষষ্ঠ ইন্দ্রিয় জাগ্রত হয় ঐশ্বর্যের। জিসান হয়তো ঊষাকে এখানে নিয়ে এসেছে, কিন্তু সাবিনাকে মানালো কি করে? মস্তিষ্ক ঘুরপাক খাচ্ছে অনেকগুলো প্রশ্ন, তবে একটা উত্তর নেই। তড়িৎ গতিতে প্রবেশ করে জিসান। ঐশ্বর্য আর ঊষা একসাথে দেখে সে একগাল হাসে। ব্রো, সারপ্রাইজ। কেমন লাগলো? বাঁকা চোখে তাকালো জিসানের দিকে। একগাল হেসে বলল, তুই যে সারপ্রাইজ দিয়েছিস তাতে এত খুশি হয়েছিস যে নিজেও তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। আনন্দে রীতিমতো বাক্যহারা জিসান বড় বড় পা ফেলে এগিয়ে এলো। কোথায় ব্রো? রুমে আছে, চল। বেকুবের মতো দাঁড়িয়ে আছে ঊষা। ঐশ্বর্য জিসানকে নিয়ে রুমে যেতে ভেতর থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ ভেসে এলো। আর দাঁড়িয়ে থাকতে না পেরে উঠে রুমের দিকে পা বাড়ালো ঊষা। জিসান চিৎকার করে বলল, ব্রো দেখ, ওটা রাখ, লেগে যাবে আমার। আমি কিন্তু তোর হেল্প করেছি। জিসান এদিকে সেদিকে যাচ্ছে। ঐশ্বর্যের হাতে থাকা হকি স্টিক দেখে কাঁদো কাঁদো অবস্থা তার। তোকে বলেছিলাম আমার হেল্প করতে। এত বড় সারপ্রাইজ দিয়েছিস, এখন তার জন্য তুই একটু গিফট নিবি না? ঐশ্বর্য তেড়ে যেতেই জিসান ঘুরে দরজার দিকে এগিয়ে এলো। ঐশ্বর্য আকস্মিক হকি স্টিক ছুড়ে দিতে সরে গেল জিসান। হঠাৎ আগমনে ঘটে গেল ঊষার, যার ফলস্বরূপ হকি স্টিক এসে পায়ে পড়ল ঊষার। আহ বলে ব্যাঘাতুক শব্দ করে উঠল ঊষা। চমকে উঠল ঐশ্বর্য। দৌড়ে গেল ঊষার কাছাকাছি। রোজ, ঠিক আছো? বেশি লেগেছে? দেখি আমি। ঐশ্বর্য ব্যস্ত হাতে পা দেখতে লাগলো। বুকের ভেতর ছলৎ ছলৎ শব্দ হচ্ছে ঊষার। শুকিয়ে যাওয়া মরুভূমির ন্যায় বক্ষে একটুখানি পানি দেখা মিলল। ঐশ্বর্যের আদুরে স্পর্শে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেশ ফুটে উঠল ঊষার। পায়ের কিছু অংশ লাল হয়ে উঠেছে ঊষার, অতিরিক্ত ভাবে লাল হয়ে উঠেছে। বিরক্ত হলো ঐশ্বর্য। নিজের প্রচন্ড প্রচন্ড রাগ অনুভব করতে লাগলো সে নিজের ভেতর। এভাবে কি করে ব্যথা দিতে পারে ঊষাকে? আইস কিউব ছুঁয়ে রেখেছে ঊষার পায়ে। ঊষা রীতিমতো হাঁসফাঁস করছে। জিসান এক মনে টিভি দেখে যাচ্ছে। আপাতত রোমান্স থেকে কাজ নেই। ওদের দেখলেই আর অ্যাংরি বার্ডের কথা মনে পড়ে যায়। নিম্নষ্ট ঠোঁটে চেপে ধরে রেখেছে সে। মস্তিষ্কে বসে আছে ঊষা। ঐশ্বর্যের দিকে তাকিয়ে পড়েছে সে। এখানে আসলে কেন? মুখখানে চুপসে গেল ঊষা। এখানে এসে বুঝি অন্যায় করেছে সে। ঊষা তো ঐশ্বর্যের মান ভাঙাতে এসেছে। কি হলো? কিছু জিজ্ঞেস করেছি। খানিকটা চিবিয়ে চিবিয়ে বলল ঐশ্বর্য। কেঁপে উঠল ঊষা। অস্ফুট স্বরে বলল, আপনি এখনো রেগে আছেন? মুখ ফিরে নিল ঐশ্বর্য। প্রত্যুত্তর করতে না দেখে হতাশ হয়ে ঊষা খানিকটা ইতস্তত হয়ে ঐশ্বর্যের ডানার স্পর্শ করে সে। সরি। চোখেতে ঘাড় ফিরে থাকা ঐশ্বর্য। নিষ্পাপ মুখ, নিষ্পাপ চাহনি তার রোজের। রাগ করে থাকা যায়? আমি খুব সত্যি সরি। তখন মা।
এখানে আসার পারমিশন দিল? বাবা রাজি করেছে। আর মা জানে না আমি এখানে এসেছি। বাবা বলেছে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি। চোরাচুকে তাকালো উষা, ভ্রু কুঁচকে নিল ঐশ্বর্য। কি দস্যি মেয়ে, একেবারে জার্মানিতে চলে এসেছে। শুনুন না, আপনি কি এখন রেগে আছেন? ঘুরতে এসেছো নাকি? ঘুরে ফিরে বাংলাদেশে চলে যাও। ঝনঝন করে স্বপ্নগুলো কাঁচ মতো ভেঙে গেল তার। মনে পড়ে গেল মন ভাঙার কষ্ট কেমন হয়। ঐশ্বর্যের এতটাই অভিমান যে সে উষাকে এত দূর থেকে ছুটে আসতে দেখেও দেখল না। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উষার। ঐশ্বর্য উঠে গেল। উষা ঠায় বসে রইল কাউচের উপর। এই মিস বাংলাদেশি, এত টেনশন নিও না। ওকে তুমি তো চেনো না, একটু ঘাটতেরা। আমি জানি ভাইয়া, আমি তো ওনাকে কতটা হার্ট করেছি সেটাও বুঝতে পারছি এখন। জিশান বুঝতে পারছে ব্যাপারটা। তবে সময়ের সাথে সাথে সবটা ঠিক হয়ে যাবে এটাই সে জানে। জিশান বের হতে ঐশ্বর্য আবারও বেরিয়ে এলো। চোখ উঁচিয়ে দেখলো উষা কাউচের উপর একইভাবে বসে আছে। এগিয়ে এলো ঐশ্বর্য, হাতে তার একজোড়া জুতো। উষা হিল জুতো পরেছিল। ঐশ্বর্য এগিয়ে এসে সেগুলো খুলে সাইডে রাখে। চকিতে মুখ উজিয়ে ঐশ্বর্যকে দেখে নিল উষা। জুতোগুলো পায়ে পরিয়ে দিল ঐশ্বর্য। অতঃপর কাজ শেষ হতে উঠে দাঁড়ালো। ওয়েলকাম টু চৌধুরী প্যালেস বেব। সন্ধ্যা নেমে এসেছে। এত বড় বাড়িতে সার্ভেন্ট ছাড়া আর তেমন কেউই নেই। তবে রাতের দিকে যেন আরো বেশি এক লাগছে তার। নীরবতায় যেন চেয়ে দিচ্ছে পুরো বাড়িতে। সার্ভেন্টরা চলে যেতে পুরো বাড়ি খালি। এত বড় প্যালেস চৌধুরী পুরোই ভাবলেশীন। প্যালেসে ঐশ্বর্য একা একা ভাবতেই গা ছমছম করে উঠল উষার। খিদেতে পেটে রীতিমতো একটু ছোট দৌড়ে বেড়াচ্ছে। এত বড় বাড়িতে কিচেন কোথায়? আমার যে খিদে পেয়েছে। উষা আশেপাশে খুঁজতে খুঁজতে ড্রয়িং রুমে এলো। পুরো ড্রয়িং রুম অন্ধকারে ডুবে আছে। সামনের দিকে এগোতে গিয়ে টি টেবিলের সাথে ধাক্কা লেগে গেল তার। কেউ একজন টেনে ধরলো তাকে। ঘাবড়ে গেল উষা। ঐশ্বর্য, কি হয়েছে? এভাবে ভূতের মতো চলাচল করছো কেন? ভূতের মতো? রাত বিরেতে সেনাদের নাম নিচ্ছ কেন? তাদের আরো খানিকটা গুটিয়ে গেল উষা। আমার খিদে পেয়েছে, কিন্তু আপনার এই গোলকধাঁধার মতো বাড়িতে কিচেন খুঁজে পাচ্ছি না। চোখ দুটো ছোট ছোট হয়ে গেল ঐশ্বর্যের। হাতে গিয়ে লাইট অন করলো। সম্ভবত সুন্দর এই বাড়িটা রাতে যেন আরো বেশি সুন্দর হয়ে লাগলো। চারিদিকটা ঝলমল করে উঠলো। উষা অবাক নয়নে তাকিয়ে আছে। বসো, আমি খাবার নিয়ে আসছি। উষা বাথরুমের মতো ডাইনিং এ গিয়ে বসলো। ঐশ্বর্য খাবারগুলো ওভেনে গরম করে নিল। খাবার দেখে এক প্রকার হামলে পড়লো উষা। অনেক খিদে পেয়েছে তার, কিন্তু কি একটা ভেবে মাঝখানের খাওয়া থামিয়ে দিল। উষা তাকিয়ে আছে এক দৃষ্টিতে। হাত নামাবে সে। মিনমিনে গলায় বলল, আপনি খেয়েছেন? ঐশ্বর্য হ্যাঁ বা না কোনো উত্তর করলো না। উষা খাবার তুলতেই ওর সাথে হাত টেনে নিজের মুখে পুরে নিল। ঠোঁটজোড়া আলগা হয়ে গেল উষার। হাতে কেমন শিরশিরে লাগছে। বক্ষপটে শুরু হয়েছে তীব্র জ্বালা যন্ত্রণা। ঐশ্বর্যের একটুখানি স্পর্শে ভালো লাগা ছেয়ে গিয়েছে। আপনি কি আমার উপরে গিয়েছেন? ঐশ্বর্য উত্তর করলো না। ওর সাথে এগিয়ে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। আবেশহীন একটু পলক বুঝে নিল সে। ঐশ্বর্য চট করে সরে আসে। তৎক্ষণাৎ চোখ মেলে তাকালো উষা। ঐশ্বর্যের অভিব্যক্তি বোঝা দেয়। চট করে উঠে গেল। উষা হাত ধুয়ে নিল। আর চোখে এক পলক দেখলো ঐশ্বর্যকে। চোখে হাসলো সে। এই লোকটা কেমন যেন। উষা উঠতে ঐশ্বর্য পাচা করে তুলে নিল। অন্ধকারে আকস্মিকতায় তব্দা খেয়ে গেল সে। পড়ে যাওয়ার আতঙ্কে গলা জড়িয়ে ধরল ঐশ্বর্যের। ঈষৎ লালচে রঙা হয়ে উঠল কপল। কুণ্ঠতা চলে গেল মুহূর্তে। ধীর পায়ে উপরের রুমের দিকে এগিয়ে গেল ঐশ্বর্য। ভীত নয়নে বারবার পরখ করেছে ঐশ্বর্যের মুখশ্রী। সে কি করতে চাইছে তা বুঝতে পারছে না ঐশ্বর্য। রুমে গিয়ে আলগোছে বিছানায় শুয়ে দিল উষাকে। বক্ষপটে দুর্বল করছে তার। নিঃশ্বাস এসে গলায় আটকে এসেছে। দু হাতের তালুতে কেমন সুরসুরি লাগছে। আপনি কি করতে চাইছেন? প্রশ্ন বিকা বাক্য পায়ে এগিয়ে এসে পাশ টানটান হয়ে শুয়ে পড়ল। ঘন পাপড়ি যুগল বারবার বুঝে আসছে উষার। আশ্চর্য নেই তাকিয়ে আছে ঐশ্বর্যের পানে। ঐশ্বর্য কি এখন তার সাথে ঘুমাবে একই বিছানায়? অন্তরাত্মা শুকিয়ে এলো উষার। এই মুহূর্তে ভীষণ রকম তৃষ্ণা পাচ্ছে তার। এক ফোঁটা পানির জন্য ছটফট করছে তার হৃদয়। বলিষ্ঠ হাতে টানে বুকে এসে পড়ল উষা আলগোচ্ছে। সযত্ন দৌড়িয়ে ধরল তার রেড রোজকে, প্রিয় পুরুষকে বুকে আশ্রয় পেয়ে। অধরে হাসি ঝুলিয়ে উঠল উষার। পরে রইল একইভাবে। ঐশ্বর্য চুলের ভাঁজে হাত গুজে দৃষ্টি ফেলে মুখপানে। চোখ দুটো মাদকতায় ভরপুর। উষার ভীষণ ভয় হলো। নিস্তব্ধ এই রাত যদি কিছু ভুল ঘটে। এভাবে তাকানোর প্রয়োজন নেই। যদি আমি উন্মাদ হই, কন্ট্রোললেস হই, তাহলে কন্ট্রোল হতে তোমাকে চেপে ধরবো সুইটার। তাই বলছি চুপচাপ ঘুমাও। থতমত খেয়ে গেল উষা। কতটা বেহায়া পুরুষ মানুষ।
ভোরের দিকে টনটা কেটে যায় উষার। দৃষ্টি গেল জানলার কাছে উঠতে থাকা সফেদ পর্দার দিকে। উঠে এগিয়ে গেল খুব ধীর পায়ে। কাচের দেওয়ালে জমেছে অস্পষ্টভাবে বলিরেখা। হাতের সাহায্যে একটুখানি মুছে নিল উষা। ওই যে গাছের পাতাগুলো বরফের আঁচলায় ঢেকে গিয়েছে রীতিমতো। ঠোঁটের কোণে মুচকি হাসি ঝুলিয়ে সে ব্যস্ত পায়ে সিঁড়ি ভেঙে নিচের দিকে গেল। পুরো বাড়ি চঞ্চল পায়ে ঘুরে দেখল। অদ্ভুত সুখ, সাথে আনন্দ, সবকিছু তুমুল বেগে বেড়ে চলেছে। ভালোবাসা বোঝাতে সুন্দর হয়, হয়তো না হলে শত শত প্রেমিক প্রেমিকা একটুখানি ভালোবাসার জন্য এত লড়াই করতো না। উদরে শক্ত হাতের স্পর্শে মোচড় খেল উষা। চকিতে ঘাড় ফিরিয়ে দেখতে চাইল মানুষটিকে। অবশ্য তার সম্ভব হলো না। তবে উষা চেনে হাতের মালিককে। কল্পনায় না আদর করে সামনাসামনি আদর করলেও তো হয়। ঈষৎ লজ্জা নিয়ে মস্তক আপনা আপনি নত হয়ে এলো উষার। ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল ঐশ্বর্য। আজ সারপ্রাইজ আছে তোমার জন্য রোজ। জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো উষা। বলা যাবে না, এটা সারপ্রাইজ। কিছুটা ঝুঁকে লালচে রঙা গালে অথচ স্পর্শ করলো ঐশ্বর্য। ক্ষীণ মদনখানি একটু কেঁপে উঠল। হেসে ফেলল সে। শব্দ করে হাসছে সে। মুক্ত নয়নে তাকালো উষা। ঐশ্বর্যের চমৎকার হাসি এসে বিচ্ছে তার ঠিক বুকের বাঁ পাশটায়।